আমরা যেতে পারি। যদি ওরা বলে সেভেন সিস্টার তোমাদের, যদি ওরা বলে কলকাতা তোমাদের, দিয়ে দিব ভাই, তোমরা আসো, দেশটা আমাদের একটু শান্তিতে রাখতে দাও, তোমরা তো তোমাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য ঠিক রাখতে হবে, তাহলে আমরা যাব। আজ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশে যে পরিমাণ মুসলমান আছে, এরা যদি ভারতে ঢুকে পড়ে তখন তাদের কি হবে? এটা একটা বড় প্রশ্ন। কুলাঙ্গার যেমন বাংলাদেশের কিছু অংশ ভারতের হয়ে যেতে চায়, আবার ওই যে রামদেবও এরকম, যে আমাদের বাংলাদেশের কুলাঙ্গারের মতো ভারতে ওই এই যে আমি তাকে বলবো যে সে এক কথায় সে কুলাঙ্গার। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে, যদি আমরা সবাই ভারতের অংশ হয়ে যাই তাহলে ভারত কি আর ভারত থাকবে কিনা? কারণ তারা এমনিতেই তাদের মুসলিম জনগোষ্ঠী, দলিত জনগোষ্ঠী নিয়ে অত্যন্ত চিন্তিত। ভারত প্রথম থেকে আমি বলে এসেছি যে বাংলাদেশের পক্ষের শক্তি, এটাকে কখনো ভারত মেনে নিতে পারে নাই। রামদেব আসলে আমি যে মনে করি সে পূজারি কিনা, রামদেব তো পূজারি না। রামদেব যদি সত্যিকার হতে পূজারি হতো তাহলে রামদেব এই যে পাকিস্তান কিংবা বাংলাদেশ কিংবা ওই যে আফগানিস্তান যে দেশগুলো নিয়ে সে বলেছে, এটা নিয়ে এ ধরনের সে বক্তব্য বলা থেকে সে নিজেকে আড়াল করে রাখতো। আজকে দেখেন, ভারত প্রথম থেকে আমি বলে এসেছি যে বাংলাদেশের পক্ষের শক্তি, এটাকে কখনো ভারত মেনে নিতে পারে নাই। পাকিস্তানকে ভাগ করেছে ভারত, এবং এই বাংলাদেশটাকেও ভারত ভাগ করতে চায়, যার কারণে এই সরাসরি মোদি তো কথা বলতে পারতেছে না। কিছুদিন ওই যে শুভেন্দুকে দিয়ে কথা বলিয়েছে, কিছুদিন ময়ূককে দিয়ে কথা বলিয়েছে, এখন আবার ওই যে যখন পলিটিশিয়ান কাম সাংবাদিককে দিয়ে মানে রসাত্মক বা বিতর্কিত কথা বলে কাজ হচ্ছে না, এখন পূজারীকে দিয়ে কিছু বলে বাংলাদেশপন্থী বা এই যে বিতর্ক তৈরি করা যায় কিনা সে পায়, তারা কিন্তু রামদেব করেছে। রামদেবের এই বিতর্ক, এই ভবিষ্যৎবাণীটাকে আমি আসলে পজিটিভ চোখে দেখছি একদিক দিয়ে। কিভাবে সে এই যে পাকিস্তান ভারত কিংবা বাংলাদেশ অথবা আফগানিস্তান, এগুলো এগুলো এই যে ভুটান, ওরা যে এক দেশ হয়ে যাওয়ার কথা বললো না, আমি দেখতে পাচ্ছি যে ভারত ভেঙে গিয়ে কলকাতা বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, কাশ্মীর ভেঙে গিয়ে ভারত ভেঙে গিয়ে কাশ্মীর পাকিস্তানের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, আবার এদিকে অরুণাচল ভেঙে গিয়ে আমি দেখতে পাচ্ছি চীনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, আবার এদিকে সেভেন সিস্টার ভেঙে গিয়ে আমাদের বাংলাদেশের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এটা আমি দেখতে পাচ্ছি। এটা আসলে রামচরণের ভবিষ্যৎবাণী। আসলে আমি এই জায়গা থেকে আমি পজিটিভ চোখে দেখছি যে তাদের দেশটাকে ভেঙে যাচ্ছে, এটা আসলে নিজ চোখেই দেখতে পাচ্ছেন। ধর্মগুরু যা বলেন তাই তো ঘটে, তাই না? আমি চাই যে ভারত ও যেটা বলছে এটাই হোক, এবং যে কলকাতা আমাদের সাথে আসুক, সেভেন সিস্টার আমাদের সাথে আসুক, তাহলে আমাদের দেশটা বড় হবে। আসাম আমার, ত্রিপুরা আমার, বলেছিল না আপনার মাওলানা ভাসানী, এটা ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়ে যাবে। এটা অনেকটা ওই ইঙ্গিত দিচ্ছেন। আমি সেই জায়গা থেকে সাধুবাদ জানাই। কিন্তু এখন আমাদের বাংলাদেশে যে অনেক কুলাঙ্গার আছে, যে কুলাঙ্গারাও চায় যে আমাদের এই বাংলাদেশের কিছু অংশ ভারতের হয়ে যাক। যেমন আমি যদি বলি, এই যে আপনার কিছুদিন আগে রংপুরের সাতটা না পাঁচটা জেলা নিয়ে কলকাতায় থেকে একটা বিবৃতি দিয়েছে। ওরা নাকি এই যে কয়েকটা জেলা নিয়ে হিন্দু রাষ্ট্র গঠন করবে। হ্যাঁ, আবার এদিকে আমাদের পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের কিছু লোক, আপনারা হয়তো এটা জানেন কিনা আমি জানি না, যে আমাদের পার্বত্য চট্টগ্রামের যে চাকমারা কিন্তু ব্ল্যাক ডে পালন করে। ব্ল্যাক ডে নাম শুনেছেন? মানে কালো দিন, কালো দিবস পালন করে। কালো দিবস পালন করে কেন? আপনার ওই যে পাকিস্তান পিরিয়ডে আপনার আমাদের যে কাপ্তাই লেকটা হয়েছে, কাপ্তাই বাঁধ বিদ্যুৎ প্রকল্প, এই প্রকল্পের মধ্য দিয়ে কিছু চাকমা কিন্তু আপনার ভারতে, অরুণাচলে কিংবা আসামে বিভিন্ন জায়গায় গিয়ে সেটেল হয়েছে এরা। তো এরা এই দিনটিকে ব্ল্যাক ডে হিসেবে পালন করে, এবং ওরা বারে বারে এই দিনটি আসলে এরা বলার চেষ্টা করে পার্বত্য চট্টগ্রাম যাতে করে ভারতের অংশ হয়ে যাক। তো এরকম কিছু কুলাঙ্গার যেমন বাংলাদেশের কিছু অংশ ভারতের হয়ে যেতে চায়, আবার ওই যে রামদেবও এরকম, যে আমাদের বাংলাদেশের কুলাঙ্গারের মতো
ভারতে ওই এই যে আমি তাকে বলবো যে সে এক কথায় সে কুলাঙ্গার। কুলাঙ্গার না হলে সে যদি একজন সত্যিকার অর্থে ধর্মগুরু হতো, আমাদের বাংলাদেশে এমন কোনো আলেম ওলামা কিংবা ধর্মগুরুকে দেখবেন না যে অন্য ভিন দেশকে নিয়ে এরকম কথাবার্তা বলেছে এবং সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছে, এরকম ধর্মগুরু আমাদের বাংলাদেশে দেখতে পাবে না। কারণ আমাদের বাংলাদেশে যে যা ধর্মের মতো পালন করে, এখানে এটা আরও প্রকটভাবে পালন করার চেষ্টা করে না। মুসলমান যাতে হিন্দুরা চেষ্টা করে মুসলমান তাদের ধর্ম পালন করতে গিয়ে তারা যাতে বাধাগ্রস্ত না হন, মুসলমানরা চেষ্টা করে হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টানরা যাতে করে তাদের ধর্ম পালন করতে গিয়ে বাধাগ্রস্ত না হন, তারা নির্বিঘ্নে যাতে পালন করতে পারে, এইটা চেষ্টা করে বাংলাদেশের। কিন্তু এই চর্চাটা ভারতের নাই, যার কারণে ভারতে এই ধরনের কুলাঙ্গার মানে কালের পরিক্রমায় সময়ে সময়ে জন্ম নিয়েছে। এদের কথাই আসলে কান দিয়ে লাভ নাই। এবং আমি সাধুবাদ জানাই যে আমাদের বাংলাদেশে যে প্রধানমন্ত্রী ভারতের যাওয়ার কথা ছিল, তো ভারতে এখন যাচ্ছে না, এটাকে আমি সাধুবাদ জানাই। এবং আমাদের জেনজিরা বাংলাদেশের 24-এর আন্দোলনের পরে যেই সকল তরুণ প্রজন্ম বাংলাদেশে যারা আছেন, তারা প্রত্যেকে চায় না ভারতের সাথে আমাদের সম্পর্ক তৈরি হোক। কারণ যে দেশ আমাদেরকে কখনো আপন মনে করে নাই, যে দেশ আমাদেরকে দেশ হিসেবে স্বীকারই করে নাই, যে দেশ আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে অস্বীকার করেছে, প্রতিনিয়ত ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, সেই দেশেই কেন যাব আমরা? তারা যদি আমাদেরকে কি বলে স্বর্ণের পাতা মানে গালিচা দিয়েও যদি আমাদেরকে বিছিয়ে নিয়ে যেতে চায়, আমরা তাতেও যাব না ভাই। তবে হ্যাঁ, আমরা যেতে পারি যদি ওরা বলে 7 সিস্টার তোমাদের, যদি ওরা বলে কলকাতা তোমাদের, দিয়ে দিব ভাই, তোমরা আসো, দেশটা আমাদের একটু শান্তিতে রাখতে দাও, তোমাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য ঠিক রাখতে হবে, তাহলে আমরা যাব। আর যদি বলে হ্যাঁ শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে দিচ্ছি, তোমরা নিয়ে যাও, এভাবে যদি বলে, তখন আমরা যেতে পারি। এই জন্য আমি বলছি যে প্রধানমন্ত্রী, যে অনেকেই বলছিল ভারতপন্থী প্রধানমন্ত্রী, কিন্তু তার কিছু অ্যাক্টিভিটিস, তার কার্যক্রম প্রমাণ করে সে কখনো ভারতের পক্ষে শক্তি না, ভারতের বিপক্ষে শক্তি। তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে যদি আমরা সবাই ভারতের অংশ হয়ে যাই, তাহলে ভারত কি আর ভারত থাকবে কিনা। কারণ তারা এমনিতেই তাদের মুসলিম জনগোষ্ঠী, দলিত জনগোষ্ঠী নিয়ে অত্যন্ত চিন্তিত। এবং যেভাবে হিন্দুত্ববাদী শক্তি ভারতের রাজনীতিতে আধিপত্য বিস্তার করে রেখেছে, সেটাও তো তখন থাকবে কিনা। কিন্তু তারা খুবই ওভার কনফিডেন্ট। তারা মনে করে কাশ্মীরকে তারা যেভাবে মেনটেন করে, তারা এই অঞ্চলগুলো সেভাবে মেনটেন করতে পারবে। সেক্ষেত্রে একটাই বক্তব্য, তারা চেষ্টা করে দেখতে পারে, তারা চেষ্টা করলে আসলে ভালো হয়। সেক্ষেত্রে তারা যে ভারত দেখতে চান, যে ভারত আসলে আমরা মধ্যযুগ থেকে দেখে আসছি, যে একক কোনো শক্তি সেখানে নাই। দক্ষিণাত্যে আমরা দেখেছি একটা রাজনৈতিক শক্তি, বাংলা একটা আলাদা রাজনৈতিক শক্তি, উত্তরে আলাদা, পশ্চিমে আলাদা, সেই ভারত হয়ে যেতে পারে। তারা তো আসলে ভারত, একক ভারত বলতে যেটা বুঝতে চায়, সেটা ব্রিটিশ সাম্রাজ্যেরই একটা কন্টিনিউয়েশন, একটা আধিপত্যবাদী ব্যবস্থা, নাথিং এলস। এবং এমন একটা পরিস্থিতিতে এ ধরনের মন্তব্য তারা করলো, এই রামদেব ভদ্রলোক, এবং সেটা যেভাবে প্রচার পাচ্ছে তাদের মিডিয়ায়, যেই সময়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই দেশে যাওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন, 2টা শর্ত দিয়েছেন। ফ্যাসিবাদী শাসক যে গণহত্যা চালিয়েছে আমাদের দেশে ছাত্র জনতার উপরে, শেখ হাসিনা, তাকে ফেরত দিতে বলেছেন। ওসমান হাদির যারা হত্যাকারী তাদের ফেরত দিতে বলেছেন। এরকম একটা অবস্থায় যখন সম্পর্ক শীতল, তখন এই ধরনের বক্তব্য দেওয়াটা খুবই উদ্ধত্তের পরিচয় আর কি তাদের জায়গা থেকে। যদিও এটা ভারত রাষ্ট্রের কথা না, কিন্তু আমরা খুব ভালো করে বুঝি যে সামাজিক সম্পর্কের ভেতর দিয়ে বর্তমানে ভারত চলছে, যেটা এখন ভারতের রাজনৈতিকভাবে ক্ষমতাসীন, সেই জায়গা থেকে এই কথাগুলো আসছে। এতটুকু বোঝার বুদ্ধি তো আমাদের আছে। তো এই পরিস্থিতিতে এটা খুব সিরিয়াসলি দেখা উচিত হবে, এবং বাংলাদেশের সরকার এবং জনগণের উচিত হবে সম্মিলিতভাবে এই ধরনের কথাবার্তার যথাযথ প্রতিবাদ জানানো। তবে এটাকে মোটামুটি হাস্যকর হিসেবে দেখাটাই উচিত হবে। সিরিয়াসলি প্রতিবাদ বলতে সচেতনতা তৈরি করা উচিত হিন্দুত্ববাদী আগ্রাসন বা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। কিন্তু তাদের এই ধরনের কথাবার্তা সিরিয়াসলি আর কিছু নাই। সত্যিকার অর্থে যদি তারা আমাদেরকে তাদের মধ্যে নিয়ে আস্ত থাকতে পারে, তাহলে তারা নিয়ে নেক, সেটা যদি তারা পারে আর কি, চেষ্টা করে দেখুক। তারা ট্রাই করলে ভালো হবে। আমি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি তারা যাতে ট্রাইটা করে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ কিছু স্ট্রং স্টেটমেন্ট তারা দিয়েছে ইতিমধ্যে। সেখানে তারা বলেছে যে বাংলাদেশ আর কখনো ক্লায়েন্ট স্টেট হবে না। এটা খুবই স্বাগত জানানোর মতো বক্তব্য। এবং এই ধরনের বক্তব্য যখন আসে, তখন সাধারণত তাদের জায়গা থেকে এই ধরনের প্রতিক্রিয়া, এটা এক প্রকার উদ্ধত্ত। এটা উদ্ধত্ত, এবং সেই উদ্ধত্তের জবাব বাংলাদেশের মানুষ খুব ম্যাচিউরলি দিতে সক্ষম বলে আমরা জানি। এবং আমরা দেখেছি যে 5 আগস্টের পরে যখন বিভিন্ন জায়গায় হামলা হয়েছে বিভিন্ন কারণে, তখন আমরা দেখেছি যে সাধারণ মানুষ নেমে এসে মন্দির মসজিদ তারা পাহারা দিয়েছে। এই ধরনের কাজ কিন্তু আমরা বাংলাদেশের মানুষ করে দেখিয়েছি। পরবর্তীতে যা হয়েছে সেটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে আরও বিভিন্ন কারণে
কিন্তু সাধারণ মানুষ যখন রাস্তায় ছিল তখন তারা কিন্তু নিজেদের যারা সংখ্যালঘু জনগোষ্ঠী আছেন, যারা ভিন্ন ধর্মাবলম্বী আছেন, তাদের নিরাপত্তার জন্য ভাইয়ে ভাইয়ে বনে বনে আমরা কিন্তু একসাথে মিলে কাজ করেছি। তো আমাদের ওই ম্যাচুরিটি আছে যে এই ধরনের উস্কানি দিলেই আমরা হুট করে কিছু করে ফেলবো যেটা তারা চায়, এরকম কোনো কিছু হবে না। বরং তারা এগুলো করে আমাদের জন্য কমেডিক কিছু রিলিফ মোমেন্ট তৈরি করছে, এটা কমেডি হিসেবে দেখাটাই ভালো। আর এখন আন্তর্জাতিকভাবেও তারা আইসোলেটেড হয়ে যাচ্ছে। পাকিস্তান, বিশেষ করে ইরান এবং আমেরিকা যুদ্ধের সময় তারা কূটনৈতিকভাবে বেশ কিছু স্কোর করেছে, মধ্যপ্রাচ্যের অংশ হিসেবে তারা এখন গণ্য হচ্ছে। এদিকে চীন পূর্ব দিকে তারা শক্তিশালী হয়ে উঠছে। এসব জায়গা থেকে তারা খুবই নার্ভাস, তাদের এই নার্ভাসনেসটা এই ধরনের কথাবার্তা দিয়ে প্রকাশ পায় আর কি।